ডক্টর ইউনূস তার কোনো কিছু পাচ্ছিছে না, যার কারণে উনি ব্যর্থতাই হয়ে গেছে এই দেশে। শেখ হাসিনার অধীনে সম্ভব। শেখ হাসিনা সরকার যে বলতো মনে করেন বাংলাদেশ আছে এ বলতো আওয়ামী লীগ সরকারি আমি চাই। সবারই একটি কথা, শেখ হাসিনাই আসলে ভালো ছিল। সবাই বলছে যে শেখ হাসিনা আসলে এই দেশের জন্য ভালো ছিল। কেন সবার মধ্যে এই রিয়েলাইজেশন? হুট করেই যেন সবকিছু একটু এলোমেলো হয়ে যাচ্ছে। গতকালকে হাসনাত আব্দুল্লাহর পর এবার কিন্তু সার্জিসদের আলাদা একটা স্টেটাস আসছে। এদিকে দেশে ফেরার ঘোষণা দিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু দেশে ফিরবেন তাই না, দেশে ফিরে নির্বাচনে অংশগ্রহণ করবে জানিয়েছে সেলের সজীব অজেজয়। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বললেন ছাত্ররা নাকি রিসেট বাটন চেপেছে, সমস্ত ইতিহাস মুছে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যেই ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন, দেখে হয়তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন, তাহলেই ভিডিওর মূল অংশটা বুঝতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা আপনাদেরকে আগে দেখে নিয়ে আসি। তবে দেখার আগে যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন পর্যায়ক্রমে ভিডিওগুলো আমরা দেখে আসি। সবারই একটি কথা, শেখ হাসিনাই আসলে ভালো ছিল। সবাই বলছে যে শেখ হাসিনা আসলে এই দেশের জন্য ভালো ছিল। কেন সবার মধ্যে এই রিয়েলাইজেশন? 40 দিন 50 দিনের মধ্যে কেন মানুষের মধ্যে এই রিয়েলাইজেশন আসছে? আর কিছু কিছু মানুষ বলতেছেন, আজকে মানুষের কথা হচ্ছে যে খুব বেশি দূরে নয়, অচিরেই এই বাংলাদেশের জনগণ দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, প্রার্থনা করবে, হে আল্লাহ তুমি আমাদের শেখ হাসিনাকে ফিরিয়ে দাও, আমাদের একজন শেখ হাসিনা দাও। তো কেন এই রিয়েলাইজেশন গুলো আসছে? কি হচ্ছে বাংলাদেশে এই অল্প দিনের মধ্যেই যে মানুষ, বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে এত অনুভব করছে? আসুন একটু দেখি কি হয়েছে অল্প দিনের মধ্যে, আর শেখ হাসিনা কি বা করেছেন বাংলাদেশের মানুষের জন্য। আসুন একটু দেখি। আমরা যদি লক্ষ্য করি, শুধু বেশি দূরের কথা নয়, গতকালকের ঘটনা যদি লক্ষ্য করি, আপনি দেখেন যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের যেই মূল শক্তি তার মধ্যে অন্যতম হচ্ছে গার্মেন্টস। অথচ দেখেন গতকালকে গার্মেন্টস শিল্পগুলোর কি একটি বাজে অবস্থা। এই গার্মেন্টস শিল্পটা প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। গার্মেন্টস কর্মীরা গতকালকে বেতন ভাতার জন্য এবং দাবি দাওয়া নিয়ে মাঠে নেমেছে। তাদের উপরে বেদরক লাঠিচার্জ করা হয়েছে, তাদেরকে পিটানো হয়েছে, গরু বাছুরের মতো তাদের উপরে পিটানো হয়েছে, তাদের একজন কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু শেখ হাসিনার আমলে তো এরকম ছিল না। শেখ হাসিনার আমলে গার্মেন্টস ব্যবসায়ীরা ভালো ছিল, গার্মেন্টসে যারা কাজ করতো সবাই ভালো ছিল, মানুষ হ্যাপি ছিল। আজকে কোথায় সেই শিল্পটা? সেই শিল্পটা আজকে এই বিএনপি, জামাত চক্র এবং ইউনূস গংরা এটাকে ধ্বংস করে দিয়েছে। তারপরে আরেকটা জিনিস দেখেন যে গতকালকে যে চাকরি প্রত্যাশী যারা আছে, যারা চাকরির বয়স 35 পর্যন্ত আবেদন করার বয়স করার জন্য আন্দোলন করতেছে, তাদের উপরে লাঠি চার্জ করা হয়েছে, তাদের উপরে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। কোথায় আপনাদের গণতন্ত্র? কোথায় মানুষের কথা বলার অধিকার? শেখ হাসিনা সরকার তো এইরকম কাজ তো করে নেই। সেই জন্য সবাই আজকে একই কথা বলতেছে, হে আল্লাহ আমাদের শেখ হাসিনাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও, আমাদের একজন শেখ হাসিনা দরকার। তারপরে আপনি যদি দেখেন যে সাম্প্রতিককালের কিছু ঘটনা যদি দেখেন, মানুষের মনে কি একটা অস্থিরতা। সেখানে মসজিদ কিংবা মন্দির কিংবা বাজারে কিংবা হাটে, সেখানে মানুষের মধ্যে সবার মনে একটা অস্থিরতা, কোনো শান্তি নেই, কোথাও কি যেন নেই। মানুষ আজকে একটা কষ্টে আছে, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। এই বুঝি টাকা আসছে, এই বুঝি চোর আসছে, এই বুঝি আমার বাড়িতে ডাকাতি হচ্ছে, এই বুঝি আমার চাকরি গেল, মানে এই বুঝি আমার জীবনের নিরাপত্তা নেই, আমার বাচ্চাটা স্কুল গেছে আর কি ফিরে আসবে। এই যে মানুষের মধ্যে একটা অস্থিরতা, সেই অস্থিরতা থেকে মানুষের মধ্যে প্রশ্ন, শেখ হাসিনাই তো ভালো ছিল, আমাদের যদি একজন শেখ হাসিনা থাকতো। তাই মানুষ মসজিদ কিংবা মন্দির সব জায়গার মধ্যে একই প্রশ্ন সবার, হে আল্লাহ তুমি আমাদের একজন শেখ হাসিনা দাও। দেখেন আপনি যদি লক্ষ্য করেন, দেখেন যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি মানে শেখ হাসিনার ভালোবাসা থেকে একজন নির্লোভ মানুষ হিসাবে ধর্মপ্রাণ মুসলমানদের শান্তিপ্রিয়ভাবে নামাজ পড়া করার জন্য, ধর্মচর্চা করার জন্য তাদের জন্য 560টি, এই পৃথিবীতে বিরল দৃষ্টি নন্দন 560টি মডেল মসজিদ নির্মাণ করে দিয়েছে। অথচ দেখেন এই বিএনপি, জামাত চক্র, ইউনূসের গংরা সমন্বয়কারীরা এই মসজিদের ভিতরে গিয়ে, মসজিদ দখলের জন্য মসজিদের ভিতরে গিয়ে, বাইতুল মুকাররমের ভিতরে গিয়ে মারামারি করেছে। আপনারা সারা বাংলাদেশে এরকম কোন ঘটনা কখনো দেখেছেন আগে? দেখেন এই প্রথম। এই জন্য সবাই বলছে আল্লাহ আমাদেরকে একজন শেখ হাসিনা দাও। তারপর আপনি দেখেন শেখ হাসিনা যেহেতু বিদেশে পড়াশোনা করেছেন, ওনার পিতা রাষ্ট্রপতি ছিলেন, উনি এসে দেখেছেন কিভাবে যানজট কিভাবে নিরসন করতে হয়, মেট্রো রেল, এগুলোর ধারণা থেকে উনি বাংলাদেশের মতো জায়গায় মেট্রো রেল নিয়ে আসছেন। মানুষ অল্প সময়ের মধ্যে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গিয়ে অফিস আদালত করতে পারছেন, তাদের কাজকর্মগুলো করতে পারতেন। পক্ষান্তরে ক্ষমতার জন্য, এই সরকারকে হটানোর জন্য, ক্ষমতার জন্য এই সমন্বয়কারী ইউনূসের সন্ত্রাসীরা, বিএনপি আমাদের সন্ত্রাসীরা মেট্রো রেলটাকে ভেঙে দিয়েছে। এখন মানুষ যানজট পোহাচ্ছে, যানজটে পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ আমাদের শেখ হাসিনাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও, আমাদের শেখ হাসিনাই ভালো ছিল। তারপরে আপনি যদি দেখেন যে মানুষ, এই দেশের মানুষ যারা গৃহহীন ছিল, যাদের গৃহ ছিল না, ইংল্যান্ডে এই সিস্টেমটা চালু আছে, যাদের হোমলেস পিপল, তাদের জন্য সরকার থাকার ব্যবস্থা করে বা বাড়ির ব্যবস্থা। সে একই আদলে, যেহেতু উনি বিদেশে পড়াশোনা করেছেন, একই আদলে বাংলাদেশে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ করে তাদেরকে গৃহ দিয়েছে, গৃহহীনদের জন্য গড় করে দিয়েছে। অথচ এই বিএনপি জামাত সরকার 5 তারিখের পর থেকে 5 তারিখে সারা বাংলাদেশে গৃহহীনদের ঘরগুলোতে পর্যন্ত আক্রমণ করেছে। তখন এই গৃহহীন মানুষরা আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, আল্লাহ আমাদের শেখ হাসিনাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও, আমাদেরকে রক্ষা করো। তারপরে আপনি দেখেন যে সারা বাংলাদেশে মাজারগুলোকে কিভাবে ভেঙে দেওয়া হয়েছে। দেখেন শেখ হাসিনা এই দেশের মানুষের বাউলদের, সুফিবাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থেকে বাউলদেরকে ভালোবেসে, সুফিদেরকে ভালোবেসে, আল্লাহর ওলিয়া উলিয়াদেরকে ভালোবেসে তাদের একজন প্রতিনিধি মমতাজকে সংসদে নিয়ে আসছেন। পক্ষান্তরে এই যে আপনি দেখেন সারা বাংলাদেশে মাজারগুলোতে, ওলিয়া উলিয়া, আল্লাহর ওলিয়া উলিয়াদের মাজারগুলোতে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এমনকি মানুষের কবর পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তাই মানুষ
এই মানুষগুলো আজকে শান্তিতে নেই। ওলিয়া উলিয়ার বক্তরা, বাংলাদেশের সুফিবাদের লোকের আজকে ভালো নেই। তাই আল্লাহর কাছে সুফিবাদের লোকজন দোয়া করতেছে, আল্লাহ আমাদেরকে রক্ষা করার জন্য, আমাদের মাজারগুলো রক্ষা করার জন্য, আমাদের বাউলদেরকে রক্ষা করার জন্য, আমাদের সুফিবাদকে রক্ষা করার জন্য, আমাদের সুন্নিবাদকে রক্ষা করার জন্য আমাদের শেখ হাসিনাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। তারপরে আপনি দেখেন যে শেখ হাসিনার ভালোবাসা মানুষের প্রতি কত ছিল। এই শেখ হাসিনা ফিলিস্তিনিদের পক্ষ অবলম্বন করে জাতিসংঘে বক্তব্য দিয়েছেন, ফিলিস্তিনিদের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন, তাদের জন্য ত্রাণ পাঠিয়েছে। পক্ষান্তরে এই ইউনূস ইসরায়েলিদেরকে, ফিলিস্তিনি মুসলমানদের প্রতি হামলা করার জন্য $200 কোটি ইসরায়েলিদেরকে দিয়েছে। এই জন্য মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাদের শেখ হাসিনাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। তারপরে আসেন এই যে দেখেন, বাংলাদেশে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছিল এই শেখ হাসিনা। মানুষের আর্থসামাজিক অবস্থার এত উন্নত হয়েছিল, ঘরে ঘরে বিদ্যুৎ ছিল, মানুষ এদের আলোতে পড়াশোনা করতে পারতো, মানুষের সুখে শান্তিতে বসবাস করতে পারতো, মানুষের ব্যবসা বাণিজ্য করতে পারতো, কলকারখানাগুলো চমৎকার ভাবে চলতো। আজকে দেখেন এই সরকার আসার পরে 30 বছর 40 বছর পূর্বের যে হারিকেন, বিএনপি জামাতে রেখে যাওয়া যে হারিকেন আর কুপি, সেই প্রচলনটা আজকে আবার নতুন করে চালু হচ্ছে। এই সব কারণগুলোতে আজকে মানুষ দুহাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আমাদের শেখ হাসিনাকে তুমি আমাদের মাঝে। হুট করেই যেন সবকিছু একটু এলোমেলো হয়ে যাচ্ছে। সমন্বয়কদের মধ্যে ফাটল, নানান ইস্যুতে গতকালকে আপনারা দেখেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একযোগে প্রায় 17 জন সমন্বয়ক পদত্যাগ করেছে। এর পাশাপাশি ডক্টর ইউনূস সরকারের উপরেও রাজনৈতিক দলগুলো নানানভাবে এক ধরনের চাপ তৈরি করছে নির্বাচন ইস্যুতে। আবার নির্বাচন ইস্যুতেও ডক্টর ইউনূস কোনো কিছু পরিষ্কার করে বলছেন না যে নির্বাচনটা আসলে কবে হবে। সেনাপ্রধানের দেওয়া বক্তব্যকে নিজস্ব মতামত দাবি করেছেন। তো এই যখন উত্তাল পরিস্থিতি, ডক্টর ইউনূসকে নিয়োগদাতা, বেসিক্যালি তিনি বলেছেন যে ছাত্ররা হচ্ছে তার নিয়োগকর্তা। তো সেই নিয়োগকর্তারাই এবার যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার উপর একটা কঠিন প্রেশার বা অলিখিত চাপ প্রয়োগ করছে। আর সেই চাপটা হচ্ছে, গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব একমাত্র আওয়ামী লীগের মধ্যে খুবই শান্তিতে, যিনি রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা, আতিথেয়তা, পাশাপাশি সম্মান, প্রোটেকশন, সকল কিছু নিয়ে তিনি আসলে চেয়ারটাতে বসছেন। আর আওয়ামী লীগের আমল থেকে আজকের দিন পর্যন্ত, যদিও 5 আগস্টের পর কয়েকদিন হয়তো টেনশনে ছিল, চেহারা হাসি খুশি ছিল না, বাট এখন আবার চেহারা একটু হাসি খুশি, কথা বলেন, হাসি দেন। তিনি হয়তো ভাবছেন যে বিপদকালটা পার হয়ে গেছিল। বাট গতকালকে হাসনাত আব্দুল্লাহর পর এবার কিন্তু সার্জিসদের আলাদা একটি স্টেটাস আসছে। এরপরে দেখলাম সমন্বয়কদের বিভিন্ন জায়গা থেকে এটাকে সাধুবাদ জানানো হয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও, ইভেন যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন। এই মুহূর্তে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণ সহ 5টি দাবি জানিয়েছে সমন্বয়কদের একাংশ। আমরা একাংশ এই কারণে বলছি যে এখন বিভিন্ন জায়গায় পদত্যাগ শুরু হয়ে গেছে। সার্জিস বলছে যে আপনার হাসনাত যে দাবিগুলো করেছিল ঠিক সেম দাবিগুলো, তার মানে তারা পরিকল্পনা করেই এই কাজটা করেছে, যেটা সরকারকে চাপ প্রয়োগ করবে। হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসরা বরাবর বলছে যে ওইখানে উপদেষ্টা পদে আমাদের 2 জন আছে, আর তাদেরকে সোজা রাখার জন্য বা ঠিক রাখার জন্য আমরা ছাত্ররা এখানে সমন্বয়ক হিসাবে পাহারায় আছি। তো সেই পাহারাদারদের আবার দাবি হচ্ছে কি যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, নতুন সংবিধান গঠন করতে হবে, আওয়ামী লীগ দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন করতে হবে, শেখ হাসিনার আমলে করার সকল অবৈধ চুক্তি বাতিল করতে হবে এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। বাকি যে দাবিগুলা, এর মাঝখানে একটু কঠিন হচ্ছে নতুন সংবিধান গঠন, যদিও এটা নিয়ে অলরেডি কাজ চলছে বা কমিশন গঠন করা হয়েছে, সেখান থেকে নানান প্রজ্ঞাপন আসছে যে সংবিধান যেটা আগের এটাকে সংস্কার করা হবে না, ওইটাকে বাদ দিয়া নতুন করে একটা সংবিধান লিখিত হবে, এরকমই কিন্তু পরিকল্পনা আমরা যতটুকু বুঝতে পারছি। আর আওয়ামী লীগের বিচার এটা হবেই, এটা খুবই স্বাভাবিক। দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, এটাও খুবই সিম্পল, একটা আদেশে সব বাদ হয়ে যাবে। আর হাসিনার আমলে করার সকল অবৈধ চুক্তি, এখন এই চুক্তিগুলোর মধ্যে যেমন আদানি গ্রুপের সাথে চুক্তি আছে, চাইলেই কিন্তু এটা বাদ দেওয়া যাবে না। আবার ধরেন এরকম বৈদেশিক অনেক চুক্তি আছে যেগুলো চাইলে আপনি বাদ দিতে পারবেন। তো বিশেষ করে ভারতের সাথে বৈদ্যুতিক যে চুক্তি, আরও বিভিন্ন ধরনের চুক্তি আছে, এগুলো থেকে রাতারাতি চাইলে বের হওয়া যাবে না, যেটা ডক্টর ইউনূস সরকার করতে গেলে, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তিনি নানান বিপদের সম্মুখীন হবেন বা সমস্যার সম্মুখীন হবেন, যেগুলোর ঝক্কি ঝামেলা ওনার কাঁধেই পড়বে। তো তার মানে যেটা তিনি পারবেন না সেটাও দাবি করা হচ্ছে, যেটা পারবেন সেটাও দাবি করা হচ্ছে। তো যে ছাত্ররা তাকে এই সম্মানের জায়গায় বসিয়েছেন, এখন এই দাবিগুলো যদি পূরণ না হয় তাহলে কি হবে? ছাত্ররা মাঠে নামবে সামহাও। এখন আবার রাজনৈতিক দলগুলো যেহেতু এজেন্ডাগুলো সবার পক্ষেরই, আওয়ামী বিরোধী যে রাজনৈতিক দল যারা আছেন, জামায়াত ইসলাম, বিএনপি, গণ অধিকার যারা আছেন, সো সবাই কিন্তু মাঠে নামবে, বিশেষ করে রাষ্ট্রপতির পদবি এই ইস্যুটাতে। তো এই যদি অবস্থান হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কি পরিমাণ হেডেক তৈরি হবে, যে এই মুহূর্তে রাষ্ট্রপতিকে বাতিল করে আসলে মানে বাকি ওনার যে কাজগুলো সামহাও, আমি জানি যতদূর যে ধরেন আমাদের সেনাবাহিনীর যেই সর্বোচ্চ আদেশটা রাষ্ট্রপতির তরফ থেকে আসে, তো পরবর্তী সময় সেটা কে দিবেন? এই পাওয়ারটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে নেবেন, নাকি এটা অন্য কোনো মন্ত্রণালয়ের সেক্টর হবে, বা রাষ্ট্রপতির জায়গায় অস্থায়ী কোনো ব্যক্তিকে বসানো হবে? যদি বসানো হয় তিনি কে হবেন? এরকম নানান প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। তো সকল কিছু মিলিয়ে একটা কঠিন পরিস্থিতি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ফেস করতে যাচ্ছে। মোটা থাকে বললে কঠিন একটা বাটে পড়তে যাচ্ছেন। আবার হতে পারে এমনও যে এটা একটা প্রি প্ল্যান আছে, জাস্ট হচ্ছে এইভাবে সামনে আসছে, সলিউশনটাও আগে করা আছে।